বাঙালির শ্রেষ্ঠ রাজা কে? শশাঙ্ক না প্রতাপাদিত্য? বাংলায় যদি ইম্প্যাক্ট হিসেবে দেখেন তাহলে সব থেকে বড় রাজা অবশ্যই শশাঙ্ক আর ধর্মপাল। মুঘলদের বিরুদ্ধে কি একা প্রতাপাদিত্যই রুখে দাঁড়িয়েছিলেন? মানে উনি এতটা সিগনিফিকেন্ট হয়ে পড়েন কিভাবে? প্রতাপাদিত্য একজন 12 ভূঁইয়ার একজন ছিলেন, বিশাল বড় অংশের রাজা ছিলেন না। বর্তমান যশোর, খুলনা, উত্তর 24 পরগনা নিয়ে তার রাজত্ব ছিল। কিন্তু এটা হওয়া সত্ত্বেও তিনি যেভাবে মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেটাও সিগনিফিকেন্ট, এবং বহু বছর ধরে ঠেকিয়ে রেখেছিলেন, সেইটা সিগনিফিকেন্ট। বাংলা ক্যালেন্ডারটার পিছনে কি শশাঙ্কর হাত আছে না আকবরের? একমাত্র লজিক্যাল ডেফিনিশন হচ্ছে যে শশাঙ্কই বঙ্গাব্দের প্রচলন করেন। ইতিহাসের অধ্যাপক হিসাবে আপনার কাছে বাঙালিত্বর সংজ্ঞা কি? যে ভাষার দ্বারা কোনো মানুষের কখনো জাতীয়তা ঠিক করা যায় না। রাজনারায়ণ বসু বলছেন ভারতবর্ষে খ্রিস্টান এবং মুসলিম ছাড়া বাকি যারা থাকে তারা সকলেই হিন্দু। নমস্কার বন্ধুগণ, আজ প্রথমবারের জন্য আমার পডকাস্টে এসেছেন মৌলানা আজাদ কলেজের ইতিহাসের অধ্যাপক প্রফেসর অয়ন ব্যানার্জি। স্যার, অনেক ধন্যবাদ আমার পডকাস্টে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও যে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ স্যার। তো স্যার, প্রথমেই আমার কৌতূহল হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট যা রাজাদের নাম শুনি তার মধ্যে পাল বংশের কিছু রাজা, সেন বংশের কিছু রাজা, প্রতাপাদিত্য, শশাঙ্ক, আর ওদিক থেকে অন্য সব রাজ্যেরও বিখ্যাত রাজাদের নাম শুনি, কৃষ্ণদেব রায়, ছত্রপতি শিবাজী। আমার প্রশ্ন হচ্ছে যে ছত্রপতি শিবাজীর ইকুইভ্যালেন্ট এক্স্যাক্টলি আমাদের কোন কোন রাজা? না, ছত্রপতি শিবাজির ইকুইভ্যালেন্ট বলতে আমাদের যেমন বাংলার প্রথম বিখ্যাত রাজা তো হচ্ছেন শশাঙ্ক, প্রাচীনকালের আরো পরবর্তীকালে বিখ্যাত রাজা হচ্ছেন ধর্মপাল, দেবপাল। মানে যারা বাংলার বাইরেও বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বর্তমান বাংলাদেশের একটা বিশাল অঞ্চল নিজেদের রাজত্বের মধ্যে নিয়ে এসেছিল। এবার ছত্রপতি শিবাজির ইকুইভ্যালেন্ট বলতে যদি আপনি এইটা বোঝান যে যেভাবে ছত্রপতি শিবাজি মুঘলদের বিরুদ্ধে লড়েছিলেন বা ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়েছিলেন, সেই টাইপের দেখতে গেলে আমাদের বাংলায় ছিল রাজা প্রতাপাদিত্য, তিনি লড়েছিলেন। আমাদের বাংলায় ছিল রাজা গণেশ, তিনি লড়েছিলেন। এছাড়া আমাদের অনেক রানী ছিলেন যারা লড়েছিলেন, রানী ভবশঙ্করী, রানী ভবানী, এরা লড়েছিলেন। এরা সকলেই যথেষ্ট মানে দক্ষতার সঙ্গে কিন্তু মুঘল, তুর্কি, আফগানদের বিরুদ্ধে লড়েছিলেন মধ্যযুগে। বাঙালির শ্রেষ্ঠ রাজা কে? শশাঙ্ক না প্রতাপাদিত্য? এর দিক থেকে, ব্যক্তির দিক থেকে দেখতে গেলে অবশ্যই শশাঙ্ক। কারণ শশাঙ্ক যেহেতু বাংলার প্রথম বিখ্যাত রাজা এবং তার পূর্বপুরুষ সম্পর্কেও আমরা কিচ্ছু জানি না। মনে করা হয় তিনি একজন ছোট সামন্ত রাজা ছিলেন পরবর্তী গুপ্তদের সময়, এবং সেইখান থেকে তিনি বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের পূর্ব দিক, এবং সেই সময়ের ভারতের যেটা সব থেকে বিখ্যাত অঞ্চল কনৌজ, এই অঞ্চল এবং হর্ষবর্ধনের সঙ্গেও তার একাধিকবার লড়াই হয়েছে। তো অবশ্যই বাংলায় যদি ইম্প্যাক্ট হিসেবে দেখেন তাহলে সব থেকে বড় রাজা অবশ্যই শশাঙ্ক আর ধর্মপাল। আচ্ছা, ব্যক্তির দিক থেকে দেখতে গেলে, সাম্রাজ্য বিস্তারের দিক থেকে দেখতে গেলে, কারণ প্রতাপাদিত্য খুব ছোট অঞ্চলের রাজা ছিলেন। তার ইম্প্যাক্টটা এইভাবে যে তিনি যেহেতু মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আচ্ছা। কিন্তু বড় ব্যক্তির দিক থেকে অবশ্যই শশাঙ্ক বা ধর্মপাল অনেক বড় অঞ্চলের রাজা ছিলেন। স্যার, মুঘলদের বিরুদ্ধে কি একা প্রতাপাদিত্যই রুখে দাঁড়িয়েছিলেন? মানে উনি এতটা সিগনিফিকেন্ট হয়ে পড়েন কিভাবে? স্পেশালি ওই বাঙালি প্রাইডের দিকে যারা আকৃষ্ট, তাদের কাছে উনি এত সিগনিফিকেন্ট কেন? না, তার কারণ এর তো একটা ইতিহাস রয়েছে। এক তো প্রতাপাদিত্যকে নিয়ে যে মানে গ্লোরিফাই করা বলবো না, তাকে তার যথেষ্ট মানে তার যোগ্য জায়গা দেওয়া, এটা প্রথম বিপ্লবীরাই শুরু করে। অনুশীলন সমিতির বিপ্লবীরা, এরা প্রথম প্রতাপাদিত্য উৎসব শুরু করে বিংশ শতকের প্রথম দিকে। কিন্তু প্রতাপাদিত্য মধ্যযুগে যেটা তুর্কি আফগানদের যে একটা শাসন চলেছিল বাংলায়, দিল্লি সালতানেট, মুঘল, এবং বাংলাতেও পরপর দুটো বংশ ছিল, ইলিয়াস শাহী বংশ আর হুসেন শাহী বংশ। তো সেই যুগে প্রতাপাদিত্য একজন 12 ভূঁইয়ার একজন ছিলেন, বিশাল বড় অংশের রাজা ছিলেন না। বর্তমান যশোর, খুলনা, উত্তর 24 পরগনা নিয়ে তার রাজত্ব ছিল। কিন্তু এটা হওয়া সত্ত্বেও তিনি যেভাবে মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেটাও সিগনিফিকেন্ট, এবং বহু বছর ধরে ঠেকিয়ে রেখেছিলেন, সেইটা সিগনিফিকেন্ট। যেমন ধরুন পুরু খুব ছোট অংশের রাজা ছিলেন, কিন্তু আলেকজান্ডারের সঙ্গে তিনি লড়াই করেছিলেন এবং তাকে যথেষ্ট বেগ দিয়েছিলেন, এটা সিগনিফিকেন্ট ছোট রাজা হয়ে। সেরকমই প্রতাপাদিত্য সেই কারণে সিগনিফিকেন্ট যে তিনি মুঘলদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিলেন। এটা বহু রাজাই কিন্তু সেই সময় দেখাতে পারেননি, এটা উনি দেখাতে পেরেছিলেন। স্যার, তাহলে বাংলা ক্যালেন্ডারটার পিছনে কি শশাঙ্কর হাত আছে না আকবরের? দেখুন, যুক্তিযুক্তভাবে দেখতে গেলে শশাঙ্ক ছাড়া আর কারো হাতই আমরা পাই না। কারণ আমরা যদি বর্তমান বঙ্গাব্দটা দেখি এবং সেখান থেকে পিছিয়ে যাই 1432-33 সাল, তাহলে সেটা শশাঙ্কের সিংহাসনারোহণের সাময়িক। এবং এরকমই হতো প্রাচীনকালে, যেটা হতো ধরুন গুপ্তাব্দ, যখন গুপ্ত বংশের প্রতিষ্ঠা হলো তখন থেকে গুপ্তাব্দের
সূচনা। হুম। বিক্রমাব্দ, যখন বিক্রম সিংহাসনে বসলেন বিক্রমাদিত্য, তখন থেকে বিক্রমাদিত্যের সূচনা। হুম। তো বঙ্গাব্দটাও যেহেতু আমরা যদি এখন পিছিয়ে যাই দেখবো 593 বা 594 খ্রিস্টাব্দ হয়। আচ্ছা। তো সেইটা কিন্তু শশাঙ্কের সিংহাসনে বসার সময়কালে সমসাময়িক। হুম। তো একমাত্র লজিক্যাল ডেফিনিশন হচ্ছে যে শশাঙ্কই বঙ্গাব্দের প্রচলন করেন, কারণ এটা হতে পারে না আকবর একটা গোটা ভারতবর্ষের যিনি বাদশাহ ছিলেন এবং তিনি নিরক্ষর ছিলেন আমরা সেটাও জানি, হুম। তিনি হঠাৎ করে একটা অব্দের সূচনা করবেন এবং সেটা তার থেকে 1000 বছর আগে হবে, এটা তো হয় না। কেউ যদি একটা আজকে থেকে অব্দের সূচনা করে, সে কি ওটা 700-800 বছর আগের করবে? হুম। আকবর তো 1556 সালে সিংহাসনে বসছেন, হুম। তাহলে কি করে 593-94 থেকে উনি হঠাৎ করে বঙ্গাব্দের সূচনা করতে যাবেন? হুম। এবং সেটাও বাংলার ক্ষেত্রে স্পেসিফিক, গোটা ভারতের ক্ষেত্রে নয়। হুম। তো এটা লজিক্যাল নয়। একমাত্র লজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে শশাঙ্কই এর প্রবর্তন করেছিলেন। হুম। স্যার শশাঙ্কর তো মানে উনি তো ভালো ডিসেন্ডেন্ট রেখে যাননি যতদূর পড়েছি, এবং তার আন্ডারে মানে উনি তো লাগাম হারিয়েই ফেলেন, এবং তারপর থেকে 100 বছর প্রায় একটা খুব এনার্কি চলে পশ্চিমবঙ্গে, এগুলো কি ঠিক? হ্যাঁ, একদমই ঠিক যে শশাঙ্কের পরবর্তী এক তো ইতিহাস সম্পর্কে আমাদের প্রাইমারি সোর্সেসের একটু অভাব রয়েছে। ওই যে সময়টাকে আমরা মাৎস্যর ন্যায় বলি, যেহেতু ওই সময় মনে করা হয় যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয়, হুম। সেই ধরনই বাংলায় কোনো আইনের শাসন ছিল না। শশাঙ্কের মৃত্যু হয় 637-38 খ্রিস্টাব্দ নাগাদ, এবং বাংলায় প্রথম জনগণের নির্বাচিত রাজা গোপাল বসেন গোপাল। 750 খ্রিস্টাব্দে। মাঝখানের এই 113 বছরের ইতিহাস খুব ধোঁয়াশাচ্ছন্ন। আচ্ছা। এই সময় কখনো আসাম বাংলা দখল করে নেয়, কখনো কাশ্মীরের রাজা বাংলা দখল করে, ও। কখনো তিব্বতের রাজা বাংলা দখল করে, এইভাবে চলতে থাকে। হুম। কিন্তু যেহেতু কোনো পলিটিক্যাল স্টেবিলিটি ছিল না, তো স্বাভাবিকভাবে আইনের শাসনও ছিল না হুম। এই সময় বাংলাতে। তাহলে এই পাল বংশের প্রথম রাজা গোপাল, ওনার চরিত্রে এমন কি সিগনিফিকেন্ট ছিল যে উনি 113 বছরের যে অ্যানার্কি সেটা তিনি একা সামলে দিতে পারলেন, তারপরে একদম স্টপ করে দিলেন অ্যানার্কি? যতদূর এটা মনে করা হয় যে উনি একজন সামন্ত রাজাই ছিলেন এবং সেই অঞ্চলে তিনি ভালোভাবে সুশাসন করেছিলেন। হুম। তো বাংলার অন্যান্য যারা সেই সময় সামন্ত রাজা বা জমিদার ধরনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, তারাই সকলে মিলে গোপালকে নির্বাচিত করেন এবং গোপালের পর থেকে আমরা দেখতে পাই বাংলার আবার স্বর্ণযুগ শুরু হয়ে যায় হুম। পালদের আমল থেকে। হুম। স্যার এই শশাঙ্ক থেকে গোপালের মাঝখানের যে কালটা চললো, সেরকম খারাপ অবস্থা কি পশ্চিমবঙ্গে তার আগে বা পরে হয়েছে, নাকি ওটাই সবচেয়ে খারাপ অবস্থা? না, বাংলায় অবশ্যই খুব অত্যাচার তো হয়েছেই যখন ইলিয়াস শাহী বা হুসেন শাহী রাজারা রাজত্ব করেছেন। হুম। এবং আমরা যদি বিভিন্ন চৈতন্য ভাগবত বৈষ্ণব ভাগবত যে গ্রন্থগুলো রয়েছে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে সেই সময় কিরকম মানুষের উপর ধর্ম পালনের জন্য অত্যাচার হয়েছে ইত্যাদি হয়েছে। অবশ্যই মধ্যযুগে হুসেন শাহী এবং ইলিয়াস শাহী বংশে বাংলার সাধারণ মানুষের ধর্মচারণ ক্ষতিগ্রস্ত হয়েছে। হুম। এবং আমরা যদি দেখি খুব কেয়ারফুলি, বাংলায় কিন্তু কোনো প্রাচীন মন্দির নেই। হুম। আমরা কিছু কিছু মূর্তি খুঁজে পাই শুধুমাত্র পুকুরের নিচু থেকে, সেটাও মানুষ ফেলে দিয়ে পালিয়ে গেছিল, তাই আমরা পুকুরের নিচ থেকে পাই। কিন্তু বাংলায় 1000 বছর পুরনো মন্দির হিন্দু বৌদ্ধ জৈনদের প্রায় পাওয়াই যায় না। হুম। তো এটাই বোঝা যায় যে মধ্যযুগে কিরকম হয়েছিল, যাতে সেই পাল সেন যুগের যেগুলো আর্কিটেকচারাল যেগুলো উদাহরণ, সেগুলো প্রায় মুছে গেছে বাংলা থেকে। হুম। তো স্যার ইতিহাসের অধ্যাপক হিসাবে আপনার কাছে বাঙালিত্বর সংজ্ঞা কি? কে বাঙালি, বাঙালি বলতে কি? এটা তো এখন খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক, কিন্তু আমার সবসময় একটা কথা মনে হয় যে ভাষার দ্বারা কোনো মানুষের কখনো জাতীয়তা ঠিক করা যায় না। হুম। ধরো আমরা বাঙালিরা অনেকেই ইংরেজি বলতে পারি, হুম। তো আমি তো ইংলিশ বলতে পারলে আমি ব্রিটিশ বা আমেরিকান হয়ে গেলাম না, হুম। তাই না? তো একটা মানে কোনো জাতীয়তা কিন্তু একটা সংস্কৃতি দ্বারাই আসে। হুম। বাঙালি বলতে যেমন তার মাতৃভাষা বাংলা হওয়াটা আবশ্যক, হুম। তার সঙ্গে সঙ্গে তার বাঙালির যেটা 12 মাসে 13 পার্বণ, হুম। সেটা পালন করা আবশ্যক। মা দুর্গা মা কালীর পূজা করা আবশ্যক। হুম। তার নামটা শুনে আমরা যেন বুঝতে পারি যে সে বাঙালি, হুম। সেটাও আবশ্যক। সে তার বোনের কাছ থেকে ভাইফোঁটা নেবে, হুম। যেটা আমরা বাঙালিত্বের যেগুলো সংজ্ঞা, সেগুলো সে যদি পূর্ণ করে তবেই সে বাঙালি। হুম। এবং এইভাবেই কিন্তু মধ্য এবং আধুনিক যুগের বিভিন্ন লেখকও কিন্তু লিখেছেন, বাঙালি লেখকরা। হুম। তো এটাই আমার মতে বাঙালিত্বের সংজ্ঞা। হিন্দুত্ব আপনার মতে কি সংজ্ঞা? না, হিন্দুত্ব, হিন্দু জাতীয়তাবাদ সেটা তো সমগ্র ভারতবর্ষকেই কেন্দ্র করে গড়ে উঠেছে। হুম। এবং হিন্দুত্ববাদের জনক যাকে বলা যায়, রাজনারায়ণ বসু, হুম। তিনি একটা কথা বলেছিলেন যে হিন্দুকে, অনেক সময় কন্ট্রোভার্সি আমরা সবাই নির্ণয় করতে পারি না কিন্তু কে হিন্দু। হুম। রাজনারায়ণ বসু, যাকে
রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক ভারতীয় জাতীয়তাবাদের জনক বলছেন, তাকে ভারতবর্ষের হিন্দু জাতীয়তাবাদেরও জনক বলা যায়। রাজনারায়ণ বসু বলছেন ভারতবর্ষে খ্রিস্টান এবং মুসলিম ছাড়া বাকি যারা থাকে তারা সকলেই হিন্দু। তিনি আরো এক ধাপ এগিয়ে বলছেন যে ব্রাহ্মরা, জৈনরা, বৌদ্ধরা, শিখরা, হিন্দুরা সকলেই এই হিন্দু এর মধ্যেই পড়ে। আচ্ছা, এটাই তো সাভারকারের থেকেও শুনেছি। তো হ্যাঁ, সাভারকার তো আরো অনেক পরবর্তী হ্যাঁ। 1920s-এ বলছেন, হ্যাঁ। কিন্তু ভারতবর্ষে প্রথম বলছেন এটা রাজনারায়ণ বসু 1870s-এ। বাহ। সাভারকারের প্রায় 50 হুম। বছর আগে কিন্তু এটা প্রথম উনি বলছেন। তাহলে উনি চন্দ্রনাথ বসুরও আগে। হ্যাঁ, চন্দ্রনাথ বসু তো তিনি যাটার জন্য বিখ্যাত, তার বই হিন্দুত্ব, হুম। যেটা তিনি লিখছেন 1892 সালে। হুম। কিন্তু রাজনারায়ণ বসু এই কথাগুলো বলছেন 1860s-এ, 1870s-এ হুম। বলছেন, লিখছেন। হুম। তো তিনি প্রথম মানে এই ধরনের হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্ববাদের কথা হুম। ভারতবর্ষে কিন্তু তিনি প্রথম বলেন। স্যার, একজন বাঙালি হিন্দুর কাছে যা হিন্দুত্ব, তাহলে সেটাই কি তাহলে বাঙালিত্ব? আপনি যা ডেফিনেশন দিলে তাতে তো তার বাইরে কিছু একটা আলাদা আর বেরোবে না মনে হচ্ছে। হ্যাঁ, একটা দিক থেকে দেখতে গেলে যেহেতু বললাম যে এই যে 12 মাসে 13 পার্বণ হ্যাঁ। পালন, ভাইফোঁটা পালন, হুম। তার একটা যে একটা বাঙালি বা ইন্ডিক ভাষায় নাম হবে হুম। সেইটা কাম্য। তো একদিক থেকে বাঙালি যদি সে হিন্দু আচার আচরণ পালন না করে, হুম। তাহলে তো বাঙালিত্বর সংজ্ঞাটাই নির্ধারিত হয় না বলেই আমার মনে হয়। হুম। হিন্দু আচার আচরণ পালনের মাধ্যমেই কিন্তু তার বাঙালিত্ব নির্ধারিত হয়। হুম। স্যার, জাতীয়তাবাদ আপনার কাছে কি? জাতীয়তাবাদ তার নিজের দেশ, দেশের মানুষ, দেশের সবকিছুর প্রতি ভালোবাসা। হুম। কিন্তু এখানে আমার মনে হয় সবসময় আমরা জাতীয়তাবাদকে একটা দেখি যে অনেক সময় একটু খারাপ ভাবে দেখা হয় ভারতবর্ষে, বিশেষ করে। জাতীয়তাবাদ বলতেই উগ্র জাতীয়তাবাদ ধরা হয়। হ্যাঁ, কিন্তু আমাদের ভারতবর্ষের জাতীয়তাবাদের সঙ্গে আমরা এটা উগ্র জাতীয়তাবাদ বুঝি, এটা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা ইউরোপে দেখেছি। হুম। এ দুটোর পার্থক্য আছে। হুম। ভারতবর্ষের মানুষেরা কোনোদিনই অপর দেশকে ইনভেট করেনি বিনা কারণে। যেমন বর্তমানেও ভারতবর্ষের বাইরে নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। হুম। ভারতবর্ষ বিশাল দেশ, এগুলো ছোট ছোট দেশ। হুম। কিন্তু ভারতবর্ষ এই দেশগুলোর উপর দাদাগিরিও চালায় না, হুম। এদের অঞ্চলও দখল করে নেয় না। হুম। এটাই কিন্তু হাজার হাজার বছরের জন্য ভারতবর্ষের ইতিহাস। হুম। ভারতীয় জাতীয়তাবাদ বলতে শুধু দেশকে ভালোবাসা, হুম। অপর দেশকে অসম্মান করা বা অপর দেশকে দখল করা নয়। হুম। এটার পার্থক্য রয়েছে। তাহলে শ্রী অরবিন্দর যা জাতীয়তাবাদের ডেফিনেশন, সনাতন ধর্মই জাতীয়তাবাদ, সেইটা আপনি একজন প্রফেসর হিসাবে কি একমত সেটার সঙ্গে, না সেটা আপনি ব্যক্তিগতভাবে একমত হতে পারেন বা না পারেন? না, আমার যেটা মনে হয়, যেটা ঋষি অরবিন্দের ভিউটা আমি বলতে পারি, এবং আমার মনে হয় যে যেটা প্রত্যেকেরই উচিত, স্কলারদের বা হুম। ইতিহাসবিদদেরও নিরপেক্ষভাবে সকলের মতটা করা। আমি হুম। যখন ক্লাসরুমেও পড়াই, আমি কিন্তু সমস্ত স্কলারদের, মহাপুরুষদের বক্তব্যগুলোকে বলে দিই। হুম। এবার ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে সে কাকে সাপোর্ট করবে, কাকে সাপোর্ট না হুম। করবে। যেমন ঋষি অরবিন্দ, আমরা জানি ঋষি অরবিন্দ তার উত্তরপাড়ার বিখ্যাত ভাষণে, উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে 1908 সালে তিনি একটি ভাষণ দেন। হুম। তাতে তিনি পরিষ্কার বলেন যে রাজনীতিতে ধর্মের একটা সম্পর্ক থাকবেই, হুম। এবং হিন্দুত্বই হচ্ছে ভারতীয়ত্ব। হুম। এবং তিনি ধর্মের সঙ্গে রাজনীতির যেটা মিশ্রণ যে খুব জরুরি ভারতবর্ষের ক্ষেত্রে, হুম। স্পিরিচুয়ালিটি ছাড়া যে ভারতবর্ষের অস্তিত্ব সম্ভব নয়, হুম। তার প্রতি তিনি একটা খুব গুরুত্ব দেন হুম। তার উত্তরপাড়া ভাষণ এবং বিভিন্ন লেখালেখিতে। হুম। তো এটা তার বক্তব্য যে স্পিরিচুয়ালিটি এবং হিন্দুত্বই হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ। হুম। তো হিন্দু ধর্ম ছাড়া ভারতীয় জাতীয়তাবাদ চলতে পারে না। হুম। এটা স্যার কেন, বা উনি কেন মনে করতেন যে ধর্ম ছাড়া রাজনীতিটা সম্ভবই না? না, এটা যেহেতু মানে কনভেনশনাল উইজডম আমরা জেনে বড় হয়েছি যে এই দুটোকে মেশানোই একদম পাপ, মেশালেই ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি খুব নিরপেক্ষভাবে দেখি, হুম। যেমন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, যিনি সব থেকে বড় বাঙালি ইতিহাসবিদ বলে অনেকে মনে করেন, বা ভারতবর্ষেরও অনেক বড় ইতিহাসবিদ, তিনি একটা কথা বলছেন তার হিস্ট্রি অফ মডার্ন বেঙ্গলে। তিনি বলছেন যে অনেক মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে ভেবে দেখি, ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্যের জিনিস কি আছে? হুম। আমাদের তো গোটা ভারতবর্ষে প্রচুর ভাষা রয়েছে, হুম। বিভিন্ন ধরনের এথনিসিটি রয়েছে, মানুষকে মধ্যে বিভিন্ন ধরনের দেখায় তাদের পার্থক্য রয়েছে, হুম। লম্বা, ফর্সা, কালো, বিভিন্ন ধরনের রয়েছে। তা সত্ত্বেও ভারতবর্ষের মানুষের মূল যেটা ঐক্যের বিষয়, হুম। যে এই দেশের অধিকাংশ মানুষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। হুম। তো তারা ফলে খুব স্বাভাবিকভাবেই মনে করেছিলেন যে ধর্মের সাহায্যেই যদি আমরা জাতীয়তাবাদী আন্দোলনের ডাক দিই, তাহলেই আমরা মানুষকে বেশি করে আন্দোলনে পাবো। হুম। যেটা বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে করেছিলেন, হুম। সেটাই কিন্তু ঋষি অরবিন্দরা বাংলার বুকে করেছিলেন। হুম। তারপর স্যার ঋষি অরবিন্দকে অতটা আমরা না বোঝা বা শুধুই ঋষি হিসাবে জানা,
উনি যে কত বড় বিপ্লবী ছিলেন সেইটা না জানার পিছনে কি কিছু মানে কারসাজি চক্রান্ত এসব আছে, না এমনি এমনি কালের নিয়মেই তিনি হারিয়ে গেছিলেন ইতিহাসের পাতা থেকে? না, এটা একটা পরবর্তীকালে মনে হয় আমার চক্রান্তই কিছুটা হলেও রয়েছে। যে আমরা যদি বিপ্লবী আন্দোলনের ইতিহাস দেখি, বাঙালি বিপ্লবী আন্দোলনের ইতিহাস, আমরা বারবার এই কথাটা বলি হুম। যে আমরা যদি সেলুলার জেলে যাই হুম। তাহলে আমরা দেখবো যে 80% হচ্ছে বাঙালি বিপ্লবীরা ওখানে বন্দী থাকতেন। হুম। বাঙালিরাই সব থেকে বেশি বিপ্লব করেছিলেন নিঃসন্দেহে। কিন্তু তাদের আদর্শগত ঐতিহ্যের জায়গা কি ছিল? হুম। তাদের কিন্তু আদর্শগত ঐতিহ্যের জায়গা ছিল ঋষি অরবিন্দের লেখালেখি, হ্যাঁ। স্বামী বিবেকানন্দের লেখালেখি, স্বামী দয়ানন্দ সরস্বতীর বিভিন্ন লেখালেখি, গীতা। হুম। তারা রামায়ণ মহাভারত পড়তেন, চণ্ডীপাঠ করতেন। এবং আরো একটা এই বিষয়ে বলবো, কিভাবে অনুশীলন সমিতিতে দীক্ষা হতো। হুম। অনুশীলন সমিতিতে কেউ যদি একদম ভেতরের স্তরে যেতে হতো, যেটা বাংলার সব থেকে সে সময় বড় বিপ্লবী সংগঠন ছিল, তাদের কালী মন্দিরে গিয়ে দীক্ষা হতো। আচ্ছা। রাত্রিবেলা যখন কেউ থাকতো না হুম। মন্দিরে, রাত্রিরে মা কালীর মন্দিরে গিয়ে বুক চিরে কয়েক ফোঁটা রক্ত নিয়ে একটা পাতার উপর রেখে মা কালীর চরণে অর্পণ করতে হতো। পুরুষ নারী নির্বিশেষে আচ্ছা। এইভাবেই কিন্তু দীক্ষা হতো। তো যারা সেই সময় বিপ্লবী আন্দোলন করেছিলেন তারা কিন্তু সকলেই সনাতন ধর্ম সংস্কৃতির পরম্পরায় শ্রদ্ধাশীল হুম। ছিলেন এবং তাতেই বিশ্বাস করতেন। স্যার, অনুশীলন সমিতির সাকসেস কতটা? সাকসেস অবশ্যই খুব ভালো পরিমাণেই ছিল সেই সময় যখন প্রথম সময় তারা করেছিল। কিন্তু 1910 সালের পর যেটা হয়, একটা ব্রিটিশদের ভয়ানক অত্যাচারের জন্য এই বিপ্লবী আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে যায়। হুম। এটা বিংশ শতকের প্রথম দশকে যতটা ভালোভাবে ছিল, তারপরে কিন্তু তারা বিভিন্ন ধরনের অ্যাক্ট আনে। একের পর এক দমনশীল অ্যাক্টের জন্য, প্রচুর অত্যাচারের জন্য হুম। বিপ্লবীদের প্রতি এই বিপ্লবী আন্দোলন পরবর্তীকালে স্তিমিত হয়ে যায়। হুম। কিন্তু তা সত্ত্বেও পুলিন বিহারী দাসের নেতৃত্বে শুধু পূর্ববঙ্গেই 500-র ওপর শাখা ছিল হুম। এই অনুশীলন সমিতির। হুম। তো অবশ্যই তারা খুবই সাকসেসফুল ছিল। হুম। তো স্যার, আপনি যে দেখাচ্ছেন যে সেই সময় অনুশীলন সমিতির মেম্বার হোক বা তাছাড়াও যারা রেভলিউশনারি ছিলেন তারা সবাই মানে তাদের হিন্দুত্বের পরিচয় ঢাকা টাকা নিয়ে কখনো ভাবেনি একদমই। তো তারা কি ইসলাম বিরোধী ছিলেন? না, ইসলাম বিরোধী সে আমি এই কথাটা বলবো না। মানে অনুশীলন সমিতিতে কি কোনো মুসলিম যদি ফ্রিডম ফাইটার হতে চাইতো বা রেভলিউশনারি হতে চাইতো তাকে কি ঢুকতে বারণ করা হতো, না তাকেও মাকালির সামনে যেতে হতো? আমরা কিন্তু পাই না, মানে হুম। কোনো অনুশীলন সমিতি বা যুগান্তর দলের অভ্যন্তরে যে কোনো মুসলিম সে আমরা কিন্তু এর কোনো ডকুমেন্টেশন পাই না। হুম। তো এটা সত্য কথাই যে বাংলায় হিন্দুরা সেই সময় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও হুম। হিন্দুরাই কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন করেছিল। হুম। বৌদ্ধরাও ছিল অবশ্যই হুম। বড় ব্র্যাকেটে দেখতে গেলে, কারণ আমরা যদি দেখি 41 জন হুম। ফাঁসি হয়েছিল বাঙালি বিপ্লবী। হুম। আরো তো বহুজন বিভিন্নভাবে নিহত হয়েছিলেন, হয়েছিলেন। হ্যাঁ। 41 জন বাঙালি বিপ্লবীর মধ্যে 39 জন ছিলেন হিন্দু, 2 জন ছিলেন বৌদ্ধ। আচ্ছা। তো আমরা কিন্তু হিন্দু বৌদ্ধের বাইরে কোনো বিপ্লবী পাই না হুম। বাংলাতে, অন্য কোনো ধর্মের লোক পাই না। তো স্যার, সেটা কেন? সেটা কি ওনারা এতটাই হিন্দুত্ব জাহির করছিলেন বলে? না আমার ওনারা কি মনে ইনক্লুসিভ হননি পুরোপুরি? না আমার মনে হয় না ইনক্লুসিভ হওয়ার তো দরকার নেই। যদি কেউ এইভাবে করেও, যেমন হুম। অনুশীলন সমিতির লোগোই ছিল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি, হুম। তেমনি একই সঙ্গে যেমন যারা ইসলাম ধর্মাবলম্বী হুম। তারাও চাইলে তাদের মতো সংগঠন করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে পারতেন। হুম। তাদের কেউ বাধা দেয়নি, কিন্তু সেটা তারা করেননি। হুম। এটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। হুম। আর স্যার, নিম্ন বর্ণের লোকেদের যে মানে তারা তো অতটা মেশেননি এই অর্গানাইজেশনের সঙ্গে বা এই মুভমেন্টের সঙ্গে, সেটার কি কারণ আপনার মতে? না, নিম্নবর্ণের লোকেরাও অবশ্যই ছিল, কিন্তু ব্যাপারটা আমরা যদি দেখি আসলে কি, এই যে আন্দোলন, বিপ্লবী আন্দোলন যে করবে, হুম। যে আমি আমার বাড়ি ছেড়ে দিলাম, সবকিছু ছেড়ে দিলাম, দিয়ে আমি আমার নিজে প্রাণ অর্পণ করতে হুম। গেলাম, এর জন্য তো এদের একটা ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে। হুম। তার ফলে যারা এখানে যোগদান করতো তারা মূলত মধ্যবিত্ত বা ধনী বাড়ির ছেলে মেয়ে ছিল, এবং তারা সকলেই শিক্ষিত ছিল, হ্যাঁ। সেই যুগে সকলেই পড়াশোনা করেছে। এবং প্রচুর শিক্ষিত ছিল। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবে যেহেতু একটা ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা হয় না, আমি কিছু না বুঝে হঠাৎ করে মরতে যাচ্ছি এরম তো নয়। হুম। তারা শিক্ষিত, তারা পড়াশোনা করেছে, তারা অন্যান্য দেশের বিপ্লবী আন্দোলন দেখেছে, ভারতবর্ষের ঐতিহ্য গৌরব তারা দেখেছে। তখনই তারা সেই গৌরব ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, হুম। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ, বন্দে মাতারামের আদর্শে। হুম। তো যেহেতু এগুলোর পেছনে একটা ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, তো আমরা দেখতে পাই সাধারণত এই আন্দোলনগুলোতে পৃথিবীতে যেখানে যেখানেই হয়, মূল যারা মাথা থাকে তারা মূলত শিক্ষিত পরিবারের ছেলে মেয়েরাই থাকে। হুম। তো এটাও বাংলার বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রেও সেটাই হুম। ছিল। স্যার, কিছু খ্যাতনামা ইতিহাসবিদকে বলতে শুনেছি যে নিম্ন বর্ণের লোকজন ওই মুভমেন্টে ছিলেন না, এই কারণেই সেই আবার মানে মা কালী হিন্দুত্বের জাহির করা এতটা, মানে ওটাও কি অন্য কিছু ভাবে হলে তাহলে ওরা ঢুকতে পারতো, নাকি আইডিওলজি নেই বলে কখনোই তারা ঢুকতো না আপনার মতে? এটা খুবই হাস্যকর কথা আমার মনে হয়, তার কারণ হচ্ছে অনেকে এই যারা বলে থাকেন এরা কিন্তু আবার মা কালীকেও নিম্ন বর্ণেরই দেবতা বলেন। হুম।
কারণ মা কালী যেহেতু তার গাত্রবর্ণ কালো, তিনি যেহেতু নগ্নিকা, হুম তো এরাই তো আবার বলে থাকে যে মা কালী হচ্ছেন অনার্যদের দেবতা, হ্যাঁ আর্যদের দেবতা নয়। হুম তাহলে সেখানে যখন এখন তো শুনছি কৃষ্ণ অনার্যদের দেবতা। হ্যাঁ, তো যেখানে মা কালীর পুজো তো সবাই করে, কিন্তু তারা তো বিভাগ করেন, বলেন যে অনার্যদের দেবতা। হুম তাহলে মা কালীর পুজো তো সবাই করে। বাংলাতেও আমরা দেখেছি যে সমস্ত, আমি জাতপাতে বিশ্বাস করি না, হুম তথাকথিত নিম্নবর্ণের মানুষেরাও সবাই মা কালীর পুজো করেন। হ্যাঁ তো এটা মনে হয় না যে এতে এর কোনো কারণ ছিল, যে কিন্তু নিম্নবর্ণের লোকেরা এর কখনো বিরোধিতা করেননি, বা তারাও বিভিন্নভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন। হয়তো হুম লিডারশিপে, যেহেতু কলেজ ইউনিভার্সিটি সেই সময় যারা পড়তেন তারা মূলত উচ্চবর্ণের মানুষ হুম ছিলেন, তাই হয়তো সেখানে উচ্চবর্ণের কিছুটা হুম। বেশি মানুষজন ছিলেন। তো স্যার তখনকার ভদ্রলোক বলতে বা যারা বিপ্লবী তারা সবাই তো মোটামুটি ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ, হ্যাঁ, আর তারপরে ব্রাহ্মণ বৈদ্য কায়স্থরাই সবাই বামপন্থীও হয়েছে। তো আমার দুটো প্রশ্ন এখানে। এক হচ্ছে যে তাদের যে আইডিওলজিক্যাল এভলিউশন সেটা আপনি কিভাবে দেখেন, ভালো না খারাপ ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে যে সেই ব্রাহ্মণ বৈদ্য কায়স্থরা এখন কতটা এফেক্টিভ, এখন তাদের হাতে ন্যারেটিভ পাওয়ার কতটা আছে। না এখানে আমার যেটা মনে হয় যে যারা সেই সময় বিপ্লবী আন্দোলন করতো, আমরা একটা কথা খুব বলে থাকি ইতিহাসে, অনেক সময় বামপন্থীরা দেখাতে চায় যে বিপ্লবীরা বামপন্থী ছিলেন, সেটা অ্যাকচুয়ালি নয়। এবং আমরা একটা কথা বলে থাকি যে বিপ্লবীরা জেলে ঢুকতেন গীতা হাতে, হুম বেরোতেন কমিউনিস্ট ম্যানিফেস্টো হাতে। হুম তো কি হতো, এটা যদি খুব ভালো এ নিয়ে রিসার্চ দরকার, আমরা যেটা দেখেছি যে বিপ্লবীরা যখন জেলে থাকতেন 10 বছর 20 বছর, তাদের কাছে কোনো নিউজ পেপার পৌঁছতো না, হুম সহজে তারা তাদের চাহিদা মতো বইপত্র পেতেন না। হ্যাঁ কিন্তু তাদের কাছে কমিউনিস্ট ম্যানিফেস্টো হুম এবং বিভিন্ন ধরনের মার্ক্সীয় সাহিত্য তাদেরকে দেয়া হতো। হুম এবং ফলে যারা বিপ্লবীরা গীতার আদর্শে, বঙ্কিমচন্দ্রের আদর্শে জেলে ঢুকতেন, তাদের কেউ কেউ ওই সময় থেকে বামপন্থী আদর্শের দিকে ঝুঁকে যেতেন। হুম তার কারণ হিসেবে এটাই মনে করা যেতে পারে যে ব্রিটিশরা চেয়েছিল যে এরা বামপন্থী আদর্শের দিকে ঝুঁকে গেলে তখন আর তারা স্বাধীনতা আন্দোলনকে গুরুত্ব দেবে না, হুম তখন তাদের কাছে হয়ে যাবে ইয়ে আজাদি ঝুটা है। হুম এবং তারা বেরিয়ে পড়ে কৃষক শ্রমিক আন্দোলন প্রভৃতি করতে শুরু হ্যাঁ করবে, হ্যাঁ তার ফলে ব্রিটিশদের সুবিধে হবে। হুম এবং আমরা দেখছিও অনেক বিপ্লবী, যেমন কল্পনা দত্তের মতো বিপ্লবী যারা জাতীয়তাবাদী আদর্শেই ঢুকেছিলেন, হ্যাঁ তারা বেরিয়ে এসে যখন বামপন্থী আন্দোলনে ঢুকে যাচ্ছেন, বা হুম গণেশ ঘোষের মতো বিপ্লবী, তখন কি হচ্ছে, স্বাধীনতা বিরোধী ব্রিটিশ মানে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন তারা করতেন, তার ঝাঁজটা কমে যাচ্ছে। হ্যাঁ তার বদলে তারা এইসব বিভিন্ন বামপন্থী ন্যারেটিভের দিকে ঝুঁকে যাচ্ছে। হ্যাঁ এতে ব্রিটিশদের সুবিধা হচ্ছে। হুম তো স্বাভাবিকভাবে এই জন্য এদেরকে বামপন্থী ব্রেন ওয়াশিং করানো হয়েছিল, হুম যাতে বেরিয়ে এসে এরা আর ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন না করে। হুম। তখন স্যার যারা সত্যি ঘোষিত বামপন্থীও ছিল, স্বঘোষিত বামপন্থীও ছিল, তাদেরও তো কারণটা এটাই ছিল বামপন্থী হওয়ার, যে আমরা তো অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টই করছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশদের এটা কেন মনে হলো যে এদেরকে বামপন্থী করে দিলে আমাদের সমস্যা মিটে যাবে, কারণ তাহলেও তো তার অ্যান্টি কলোনিয়াল থাকতোই। না অ্যান্টি কলোনিয়াল এরকম নয়, আসলে বিষয়টা হচ্ছে বামপন্থী আদর্শ যখন হয়ে যায়, তখন তার মনে হয় যে আমাকে আগে ক্লাসলেস সোসাইটি প্রতিষ্ঠা করতে হবে, হুম আমাকে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট করতে হবে। যখনই মানুষ কিছু ইউটোপিয়ান আইডিয়ার পেছনে ছোটে, হুম আর এখনো অব্দি তো দেখি না আমরা ওগুলো হয়েছে কোথাও পৃথিবীতে, হুম তখনই আসল যেটা ফোকাস, সেই ফোকাসটা সরে যায়। হুম তখনই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করব, দেশকে স্বাধীন করব, সেই সব ছেড়ে দিয়ে তারা এই সমস্ত ইউটোপিয়ান চিন্তা ভাবনার পেছনে হুম সময় নষ্ট করে। হুম তো এই জিনিসটাই ব্রিটিশরা চেয়েছিল, যে যাতে তারা সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে চ্যুত হয়। হুম। মানে আপনি বলছেন যে সেক্ষেত্রে তাদের মাথায় এটা ঘুরবে যে আগে আমরা ক্লাসলেস সোসাইটি করি, ব্রিটিশরা থাকলে থাকুক আর কি। হুম। তখন তাদের মনে হবে যে ব্রিটিশরাই থাকুক, মানে তাদের কি মনে হবে যে ব্রিটিশরাই থাকুক, হুম আর ব্রিটিশরা যদি চলে গিয়ে ভারতীয়রা বসে, তাহলে সেই ক্লাসলেস সোসাইটি তো হচ্ছে না। হুম তখন তাদের সেই শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য হয়ে যাবে, হুম ব্রিটিশরা থাকুক আর ভারতীয়রা থাকুক, হুম সেটা তখন তাদের কাছে কোনো ম্যাটার করবে না। হুম এটাই হচ্ছে বিষয়। যেমন আমরা দেখেওছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হুম যখন রাশিয়া এবং ইংল্যান্ড একই পক্ষে চলে গেল, হুম তখন কিন্তু ভারতীয় বামপন্থীরা পুরোপুরিভাবে বিরোধিতা করলেন হুম এই জাতীয় আন্দোলনের, ভারত ছাড়ো আন্দোলনের। কেন? না যেহেতু রাশিয়া আর ইংল্যান্ড এক পক্ষে, হুম তাই তারা নেতাজিকে বললেন তোজোর কুকুর। হুম তো এই কথাগুলো কেন বললেন? তাদের কাছে তখন ভারতের স্বার্থের থেকে বড় হচ্ছে রাশিয়ার স্বার্থ, হুম কারণ রাশিয়া আর ইংল্যান্ড একই পক্ষে থেকে যুদ্ধ করছে। হুম তো এগুলোই হয়, বামপন্থী যখন কেউ আদর্শে চলে যায়, তখন তার কাছে দেশ, জাতীয়তাবোধ এইগুলো গৌণ হয়ে যায়। হুম তখন তার কাছে ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা বা অন্য জায়গায় তার আনুগত্য শিফট হয়ে যায়। হুম এই জন্যই ব্রিটিশরা করেছেন হুম। এটা। স্যার বাঙালি বামপন্থী আর ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ তো মোটামুটি সমর্থক। তো সেটাই যেটা প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গে এখন ন্যারেটিভ কি তাদের হাতে আর আছে, নাকি এখনো অন্য কেউ করতে হবে আবার ন্যারেটিভ। না কাস্ট বেস যদি আমরা এটা দেখি, তাহলে অবশ্যই যেগুলো বিভিন্ন ন্যারেটিভ বা ইত্যাদি জিনিস, সেগুলো সেই
এই মানে তিনটে 15 বছর আগে অব্দি তো তাদের হাতে ছিল, হ্যাঁ এখন কার আছে? এই কার? তিনটে কাস্টের হাতেই রয়েছে। এবং আমরা যদি আরো বেশি করে দেখি তাহলে অবশ্যই বিভিন্ন হয়তো রাজনৈতিক দলেও এদেরই একটু বেশি হুম প্রভাব রয়েছে। এবং এদের মধ্যেই বামপন্থী চিন্তা ভাবনা বা বামপন্থী বলুন নকশাল বলুন সকলের হ্যাঁ মধ্যেই কিন্তু এই তিনটে কাস্টের লোকই দেখা যায়। হ্যাঁ এই তিনটে কাস্টের বাইরে বাঙালি বামপন্থী বা বাঙালি নকশাল হুম প্রায় দেখাই যাবে না। হুম কিন্তু এখন আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার যুগে কি হয়েছে, হুম আমার যে মনোপলি, হুম আমি একটা নিউজ পেপার চালাই, হুম সেই নিউজ পেপারটা হয়তো বাংলা 10 লক্ষ লোক পড়ে, হুম আমি মনে করি সেটা মানুষকে এগিয়ে রাখছে। যখন মানুষের হাতে সেটা ছাড়া কিছু ছিল না, হুম তখন সেটাই যেটা লেখা হতো মানুষ মনে করতো এটাই বেদবাক্য। হুম কিন্তু আজকে যখন একটা ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কাছে তার ভিডিও চলে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, হুম তখন এই বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যেটা মনোপলি ছিল, হুম সেই মনোপলিটা আঘাতপ্রাপ্ত হচ্ছে। হুম তাদের যে চিন্তা ভাবনা বা তাদের যে বসদের নির্দেশ মতো তারা লিখতো, সেটা কিন্তু আর মানুষ বিশ্বাস করছে না, কারণ মানুষের কাছে ভিডিও চলে যাচ্ছে। হুম মানুষ সেটাকেই সত্য মনে করছে, কি লেখা হলো না হলো সেটার মানে প্রতি মানুষের গুরুত্ব কিন্তু কমে যাচ্ছে। তো হুম মনোপলি এখন যদি সত্যি বলা যায়, হুম মানে কারুর কাছে যদি থাকে হ্যাঁ এই কোনো আদর্শের ছড়ানো, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার হাতে। হুম সোশ্যাল মিডিয়া দেখিয়ে মানুষ কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বুঝতে পারছে। হুম স্যার, ইতিহাসে কি কখনো এরকম হয়েছে যে ধরুন পশ্চিমবঙ্গের আজকে যা মোটামুটি একটা পতন ঘটেছে অর্থনৈতিক দিক থেকে, ভাষাগত দিক থেকেই, সেইখান থেকে কি রিকভারি সম্ভব হয়েছে কোনো রাষ্ট্রের, কোনো রাজ্যের? অবশ্যই সম্ভব। আমরা তো শুধু চীনকে আমরা দেখতে পারি, চীন তো হুম আমাদের সামনে বিশাল বড় উদাহরণ। হুম চীন একটা বামপন্থী দেশ বলে দাবি করে। আমরা যদি 1990 সাল অব্দি দেখি, হুম ভারতের জিডিপি আর চীনের জিডিপি তো একই, হুম কিচ্ছু পার্থক্য নেই। হুম আজকে ভারতের 4-5 টাইমস জিডিপি চলে গেছে চীনের। হুম তো চীনের যা অগ্রগতি হয়েছে সেটা তো শুধুমাত্র শেষ 3 দশকে। হুম তারা পুরোপুরি বামপন্থী আদর্শ মানতে গিয়ে 1990 অব্দি তাদের দেশের কোনো হয়নি, হুম উন্নতি হয়নি। তারপর তারা যখন বামপন্থী অর্থনৈতিক আদর্শ থেকে সরে এলো, হুম তখনই তাদের দেশে যখন ব্যাপকভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো 90-র পর থেকে, তখনই আজকে আমেরিকার পর চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। সেটা তো শুধু লাস্ট 30 বছরে হয়েছে, 30 বছর আগে চীন কোথায় ছিল? হুম তো যখন চীন এইভাবে ফিরে এসছে, এবং আমরা যদি ভারতবর্ষও দেখি, ভারতবর্ষের বহু রাজ্য অনেক পিছিয়ে ছিল একটা সময়। হুম দক্ষিণ ভারত, আমাদের তো পশ্চিমবঙ্গে আমরা লাকি, পশ্চিমবঙ্গে প্রচুর উর্বর জমি আছে, প্রচুর কৃষি হয়। পশ্চিমবঙ্গ প্রথম ব্রিটিশ শাসন পাওয়ার ফলে এখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও ভারতবর্ষের মধ্যে আধুনিক যুগে প্রথম পশ্চিমবঙ্গে হয়েছিল। এখন যেমন সেগুলোর পতন ঘটে গেছে, তেমনি 15-20 বছর ভালোভাবে চালালে অবশ্যই আবার পশ্চিমবঙ্গেরও উত্থান সম্ভব। আচ্ছা, তাতে কি বাংলা ভাষার গুরুত্বটাও ফিরে আসা সম্ভব? কারণ এটাতে আমার সন্দেহ হচ্ছে, কারণ অর্ধেক বাঙালি তো বেরিয়ে গেছে। আমরা কত পশ্চিমবঙ্গ ভালো করতে পারবো যে সব বাঙালি ফিরে আসবে? অবশ্যই যদি বাঙালি দেখে যে পশ্চিমবঙ্গে থেকে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা যাচ্ছে, পশ্চিমবঙ্গে থেকে ব্যবসা করা যাচ্ছে, পশ্চিমবঙ্গে থেকে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, যে প্রত্যেক মানুষের যেটা রাজনীতির অধিকার, যেটা তার গণতান্ত্রিক অধিকার সেটা, তাহলে অবশ্যই মানুষ এখানে আসবে। যারা দু ধরনের মানুষ তো এখান থেকে বেরিয়ে গেছে, একটা স্কিল্ড মানুষ, শিক্ষিত মানুষ, তারা বাইরে গিয়ে চাকরি করছে। আর একটা হচ্ছে লেবার শ্রেণীর মানুষ, হুম তারা বাইরে পরিযায়ী হিসেবে গেছে। হুম পশ্চিমবঙ্গে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, তাহলে যখন শিক্ষিত লোকেদের যেমন জায়গাটা আছে, যেমন ব্যাঙ্গালোর প্রায় বাঙালিদেরই জায়গা হয়ে গেছে, কারণ হুম ওটা আইটি হাব হয়ে গেছে। হুম তো আইটি হাব বা ইত্যাদি হিসেবে পশ্চিমবঙ্গ গড়ে উঠলে শিক্ষিত মানুষেরাও যেমন আবার ফিরে আসবে, হুম তেমনি যারা লেবার শ্রেণীর মানুষ, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন, তারাও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে এখানেই ফিরে আসবেন, হুম। এখানেই কাজকর্ম করবেন। তো স্যার, ভাষার কন্টেক্সটে জিজ্ঞেস করছি যে ভাষা আন্দোলন, এইটা এটা কি, এইটার আইডেন্টিটি পলিটিক্স কি তাহলে একই জিনিস মোটামুটি? ভাষা আন্দোলন মানে কিভাবে দেখছেন? মানে ধরুন, মানে মুজিবুর আর গর্গ চ্যাটার্জি কি একই? না, মুজিবুর রহমানের ক্ষেত্রে যদি দেখা যায়, মুজিবুর রহমান যেটা করেছিলেন অ্যাকচুয়ালি, তো ওনারা চেয়েছিলেন যে সেই সময় পাকিস্তানে এমন একটা হয়েছিল, হুম এটাকে ভাষা আন্দোলন হিসেবে দেখা হয়। হুম অ্যাকচুয়াল ইতিহাসটা কিন্তু সবসময় এটা ঠিক নয়। হুম অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তানে মুজিবুর রহমানের পার্টি আওয়ামী লীগ, তাদের আসন ছিল সব থেকে বেশি। তো সেই সময় যদি পাকিস্তানের সরকার গঠন করতে হতো, তাহলে গোটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতেন কিন্তু মুজিবুর রহমান। হুম সেটা দেখে মুজিবুর রহমানকে এরা তখন তার বিরুদ্ধে নির্যাতন করে, যাতে, কারণ পাকিস্তানের যেটা ব্যাপার, যের জন্য পাকিস্তানের পতন হয়, তো ওরা কখনো পাঞ্জাবিদের বাইরে, পাঞ্জাব প্রভিন্সের বাইরে কাউকে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে দেবে না। পাকিস্তানি মনেই করে না তাহলে? হ্যাঁ, মনেই করে না। মুসলিমও মনে করে কিনা আর সন্দেহ আছে। বাংলা ভাষীদের তো মনেই করে হ্যাঁ। না। তো যেহেতু এমন একটা পজিশন হয়েছিল যে মুজিবুর রহমানই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে হুম পারতেন,
তখনই কিন্তু মুজিবুর রহমান বিরোধী কার্যকলাপ শুরু হয়। হুম। তখনই মুজিবুর রহমান কিন্তু ভাষাকে হাতিয়ার করেন। এমন কিন্তু নয় যে উনি প্রথম ভাষা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলেন বা হুম। ইত্যাদি, কারণ মুজিবুর রহমানের আমরা যদি দেখি 1946 গ্রেট ক্যালকাটা কিলিং এর ভূমিকা, তাহলে অন্যরকমই বেরিয়ে আসবে। হুম। সেটা তখনের আইডেন্টিটি পলিটিক্স এর ক্ষেত্রে উনি ইউজ করেছিলেন, হুম। যেটা একটা পৃথক দেশ হিসেবে গড়ে তুলে ওনাকে তার একনায়ক হতে বা নায়ক হতে সাহায্য করবে। হুম। সেটাকে উনি জাস্ট ইউজ করেছিলেন হুম। কিন্তু। আর পশ্চিমবঙ্গের এই মুহূর্তের ভাষা আন্দোলন কিরকম? না, ভাষা আন্দোলন তো আমার মনে হয় যেটা করা উচিত, যে আমাদের ভাষায় বাংলা ভাষা সংস্কৃত ভাষা তো সম্ভব নয়। না। আমরা যদি বাংলা ভাষা পড়ি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হোক হোক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হোক, আমরা দেখবো বাংলা যেটা ভাষা, আমরা যেটাকে ভালো বাংলা ভাষা বলি, এক্স্যাক্টলি। সেটা প্রচন্ড রূপে সংস্কৃতাইজড বেঙ্গলি। যত ভালো বাংলা তত দেখবো ওটা সংস্কৃতের সঙ্গে পুরোপুরি একদম। সাদৃশ্য। তো বাংলার সমস্ত লেখকরা এইভাবেই বাংলা লিখেছেন, আমরা হুম। ওইভাবেই বাংলা জানি। হ্যাঁ। তো আমার তো মনে হয় যেটা করা উচিত, যে বাংলায় যদি বিজাতীয় শব্দের বেশি প্রবেশ ঘটে, হুম। তাহলে তার বিরোধিতা করা উচিত। হুম। কারণ সংস্কৃত হচ্ছে বাংলা ভাষার মা। হুম। এইটাকে আমরা যদি অস্বীকার করতে চাই, তাহলে কিন্তু বাংলা ভাষার আত্মার কষ্ট। হুম। তাহলে কিন্তু যে বাংলা ভাষা আমরা পড়ে এসেছি সাহিত্যিকদের হাতে, সেই বাংলা ভাষার কষ্ট। হুম। তো সেই জিনিসটাকে আমার মনে হয় গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, হুম। সেটা ঠিক নয়। হুম। তো স্যার এই বাঙালিদের বাঁচানোর পিছনে কার কার হাত ছিল 47-এ পার্টিশনের সময়? 47-এ এই পার্টিশনের সময় অ্যাকচুয়ালি সকলেই কিন্তু একত্রিত হয়েছিলেন, কারণ আমরা জানি যে ভোট যেটা হয়েছিল, এখন তো বামপন্থীরা অস্বীকার করছে, কিন্তু যে ভোট হয়েছিল 1947 সালের 20শে জুন, হুম। সেই 20শে জুন ভোটে বাংলা যে প্রভিন্সিয়াল যে বিধানসভা ছিল, হুম। তাকে দুটো ভাগে ভাগ করে পশ্চিমের দিকের যে বিধানসভাগুলো, তাদের বিধায়কদের যে ভোটটা নেওয়া হয়েছিল, সেটা রেজাল্ট ছিল 57-21। 57 জন ভোট দিয়েছিলেন যে বাংলাকে বিভাজিত করা উচিত, হুম। এবং পশ্চিম দিকের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিকে নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হবে, হুম। যা স্বাধীন ভারত রাষ্ট্রে জয়েন করবে। হুম। 21 জন ভোট দিয়েছিলেন যে না, বাংলা বিভাজিত হবে না, হুম। বাংলা একই প্রভিন্স থাকবে বা সেটা পাকিস্তানে জয়েন করবে। হুম। তো যে 57 জন এমএলএ পশ্চিমবঙ্গ গঠন হওয়ার প্রতি ভোট দিয়েছিলেন, হুম। তার মধ্যে হিন্দু মহাসভার এমএলএ ছিলেন, হুম। তার মধ্যে তদানীন্তন সিপিআই এর এমএলএ জ্যোতি বসু ছিলেন, হুম। এবং অধিকাংশ এমএলএ ছিলেন অবশ্যই তদানীন্তন কংগ্রেসের। হুম। কিন্তু তখন কংগ্রেসেরই ম্যাক্সিমাম এমএলএ ছিল, কংগ্রেসের ছিলেন। তো কংগ্রেস, হিন্দু মহাসভা, সিপিআই, সকল হিন্দু এমএলএই কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের প্রতি পক্ষে ভোট দিয়েছিলেন। হুম। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম তো সবচেয়ে সিগনিফিকেন্ট হিসেবেই জেনেছি, অন্তত রিসেন্ট টাইমসে। আমার কৌতূহলটা হচ্ছে যে ওনাকে তাহলে মানে ছোটবেলা থেকে জানতাম না কি করে যে ওনার এই কৃতিত্ব ছিল, বা পশ্চিমবঙ্গে যে আদৌ এক অর্থে ওনার জন্যই তৈরি হয়েছে সেটা, মানে জনগণ কি তাহলে এতটাই মূর্খ যে জাস্ট রাষ্ট্রেও যা পড়াবে সেইটাই পড়লে এরকম একজন কেউ ভুলে যেতে পারে? আসলে এটা একটা হয় যে কি একটা টার্ম ইউজ করা হয়, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মানে কোনো জিনিসকে, সেটা সম্পর্কে যদি আলোচনা না করা হয় দশকের পর দশক, দশকের পর দশক, হুম। মানুষ সেটা ভুলে যায়। হুম। যেমন মসলিন একসময় বাংলায় তৈরি হতো, এখন হয় না। হুম। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও সেই সময় কি ভূমিকা ছিল? আমি তো ইতিহাসে গ্র্যাজুয়েশন করেছি, এমএ করেছি ক্যালকাটা থেকে। আমি কিন্তু এমএ অব্দি পড়িনি। ও, আ- আপনারও একই অবস্থা ছিল? আমিও জানতাম না। আচ্ছা। তো এবং কারণ আমাদের সময় কি হয়েছে, যে আমরা যে হিস্টোরিয়ানদের বইগুলো পড়ি, তারা সবাই বামপন্থী। হ্যাঁ। আর.সি. মজুমদার, যদুনাথ সরকার, এদের বই কিন্তু কোথাও সিলেবাসে এখন পড়ানো হয় না। হুম। প্রমীলা থাপার, ইরফান হাবিব, হুম। সতীশ চন্দ্র, বিপিন চন্দ্রদের বই পড়ানো হয়। হুম। ফলে এই বইতে কিন্তু কোথাওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা ইত্যাদি কথা লেখা নেই। হুম। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, আপনি ধরুন কোনো ইউনিভার্সিটিও যদি যান, 100টা শিক্ষিত ছেলে মেয়েকে ডাকুন যে হয়তো মাস্টার্স করেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, তোমরা কি জানো যে 1937 থেকে 47 অব্দি 10 বছর বাংলায় কিছুটা সময় বাদ দিয়ে টানা মুসলিম লীগের সরকার ছিল? জানে না। আমি বলছি, ইতিহাসে এমএ করা ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন, 10 বছর বাংলায় মুসলিম লীগের সরকার ছিল, কলকাতা যার রাজধানী ছিল, 37 থেকে 47। হুম। ইতিহাসে এমএ পড়া ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন, 10 জনে একজনও পারলে মানে আমি খুব খুশি হব, পারবে না। আচ্ছা, এই অবস্থা। মানে আমরা তো ইতিহাসবিদ না, বাট আমাদেরও মাথায় ইমপ্রেশনটা বরাবরই ছিল যে মুঘলরা ছিল, তারপর সোজা ব্রিটিশ চলে এলো। মাঝে যে মারাঠা সাম্রাজ্য ছিল সেটাও আবার হ্যাঁ। সারা ভারতে অনেকেই অনেকটাই জানে না।
এটাই তো ব্যাপার যে আমরা এটা খুব ইউনিক জিনিস ভারতবর্ষের ইতিহাস চর্চার ক্ষেত্রে, যেমন এটা নিয়ে আমি একটা উদাহরণ দেবো। আমরা তো বাঙালি হিসেবে খুব গর্বিত এবং হুম। বাঙালি বিপ্লবী আন্দোলনকে নিয়েও খুব গর্ব করি। হুম। কিন্তু আমি বলতে চাইছি যে ইতিহাসে আমরা যেটা ইতিহাস কলকাতাতেও পড়াই, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে, তাতে বিপ্লবী আন্দোলন নিয়ে কটা কোয়েশ্চেন আছে আর হুম। ক পাতা বরাদ্দ রয়েছে? হুম। নেই। কেন নেই? তার কথা রমেশচন্দ্র মজুমদার বলছেন। আচ্ছা। 1947-এ যখন দেশ স্বাধীন হয়ে গেল, হুম। তখন ভারতবর্ষের প্রখ্যাত ঐতিহাসিকদের নিয়ে একটা কমিটি গঠিত হলো, হুম। যাতে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন ছিলেন, দুজন আচ্ছা। বাঙালি ইতিহাসবিদ ছিলেন, আচ্ছা। বাকি সব বাইরের ইতিহাসবিদরা ছিলেন গোটা ভারতেরই। তো সেখানে উপরতলা থেকে নির্দেশ আসে, টপ লেভেল থেকে, যে তাদের দেখাতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন থেকে শুরু, 1920 থেকে। আচ্ছা। এইটাতে এরা দুজনই প্রতিবাদ জানান। এরা বলেন এটা তো মিথ্যে কথা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুরু হচ্ছে যখন, যদিও বিপ্লববাদ মহারাষ্ট্রে শুরু হচ্ছে, হুম। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুরু হচ্ছে বিপ্লবী আন্দোলনের হাত দিয়ে, হুম। অনুশীলন সমিতি, যুগান্তর দলের হাত দিয়ে। তারা তো ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, তারা মারা যাচ্ছে। হুম। তো রমেশচন্দ্র মজুমদার বলেন যে মানে হাউ ক্যান আই ইগনোর অ্যান এস্টাবলিশ ফ্যাক্ট। এটা কোন সাল নাগাদের ঘটনা? এটা 47-এর পরে, আচ্ছা। যখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হচ্ছেন প্রধানমন্ত্রী আর মৌলানা আজাদ হচ্ছেন এটা 50s তাহলে? প্রধান শিক্ষামন্ত্রী। হ্যাঁ। আচ্ছা। তো ফলে রমেশচন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ সেন, এই যে ঐতিহাসিকদের কমিটি গঠিত হয়, সেটা থেকে রেজিগনেশন দিয়ে চলে আসেন, আচ্ছা। যে আমরা মিথ্যা ইতিহাস লিখবো না। আচ্ছা। ডক্টর তারাচাঁদকে এই কমিটির মূল করা হয় হুম। এবং তারা সেইভাবে ইতিহাসটা রচনা করেন। হুম। এরা বলেন যে আমরা নিজেরা লিখবো যে বিপ্লবী আন্দোলনের কি গুরুত্ব ছিল, কিন্তু সুরেন সেন কিছুদিন পরেই মারা যান। আচ্ছা। রমেশচন্দ্র মজুমদার 3টে ভলিউমে ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া হুম। বইটা লেখেন। হুম। তো বাংলার ইতিহাসে আমরা বিপ্লবীদের অবদান কপাতা পড়ি, হুম। বাকি তো আমি ছেড়েই দিলাম, হুম। পড়িই না। হুম। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতেও ক্যালকাটা, যাদবপুর, রবীন্দ্রভারতীতে কোথাওই একটা দুটো 5 নাম্বারের প্রশ্ন ছাড়া আচ্ছা। কোনো প্রশ্ন আসে না বিপ্লবী আন্দোলন। ফোকাস কিসে থাকে? গান্ধীর ওপর? ফোকাস ওই অসহযোগ আন্দোলন, আচ্ছা। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো এই আন্দোলন। জন্যই তো স্কুলের ইতিহাস পড়া এত বোরিং ওই হয়ে যায়। ওই একই ইতিহাস, ওর বাইরে হ্যাঁ। কোনো ইতিহাস নেই। তো স্যার, অবামপন্থী ইতিহাসবিদ কি তৈরি করা সম্ভব? বামপন্থী ইতিহাসবিদদের নিয়ে আপনার কি মত? না, আমার মতে ইতিহাসবিদ হওয়া উচিত যারা সত্যের সন্ধান করবে। কিন্তু একটা ফ্রেমওয়ার্ক তো লাগবেই আলটিমেটলি, আপনি হ্যাঁ, জানেন। কিন্তু আমি বলছি যে ইতিহাসবিদ, আমি বলছি কোনো চিন্তা ভাবনা লাগবে না। ইতিহাসবিদ হচ্ছে অবজেক্টিভ ওয়েতে হুম। সত্যি কথা যেটা, সেই সত্যি কথাটাকে তুলে আনবে প্রাইমারি সোর্সের ওপর বেস করে। কারণ আমি যে প্রাচীনকাল দেখবো, আমাকে তো প্রাইমারি সোর্স দেখতে হবে। হ্যাঁ। যেমন আমি বলছি রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকারকে, এদেরকে আমরা বলি এখন হুম। সব বলে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান্স, হুম। কিন্তু এটাও বামপন্থীদের দাগানো। হুম। আমি বলছি এরা ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান্স কিন্তু নন, হুম। এরা হচ্ছে সত্য সন্ধানী হিস্টোরিয়ান্স। হুম। আপনি যদি এদের লেখা দেখেন, এরা কিন্তু নির্মোহ দৃষ্টিতে লিখছে। হুম। যদুনাথ সরকার যখন লিখছে, যদুনাথ সরকার কিন্তু, যদি ওনার মনে হয়, উনি কিন্তু শিবাজির কোনো কোনো জিনিসের সমালোচনাও করছেন, হুম। আবার যেটা প্রশংসা সেটার প্রশংসাও করছেন। তো এই ইতিহাস আমাদের দরকার। হুম। যেটা ভালো মনে হবে সেটা প্রশংসা করবো, Right. দেখাবো, যেটা খারাপ মনে হবে সেটা নিন্দা করবো, হুম। যেটা বামপন্থীরা করতে চায় না। হুম। আর.সি. মজুমদারও সেরকম হিন্দুত্ববাদী বা ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান না, হলে তো না, না। বৈষ্ণবদেরকে অত ক্রিটিসাইজ করতেন না, না। না। চৈতন্য মহাপ্রভুর পরে বৈষ্ণবরা তো সময় নষ্ট করেছে, হ্যাঁ। অবান্তর তর্ক করে, এসব তো উনি লিখেছেন হিন্দু হ্যাঁ। মুসলিম সংস্কৃতিতে। এবং আর.সি. মজুমদারের মত, যেমন আর.সি. মজুমদার 1857-এর যেটা রেভল্ট, সেটাকে উনি ন্যাশনাল রেভল্ট বলেননি কিন্তু। হুম। তো উনি যেটা মনে হয়েছে সেইভাবেই ওনার ইতিহাস চর্চা করেছেন, যদুনাথ সরকার সেটাই করেছেন। হুম। এটাই হওয়া উচিত। হুম। কোনো ধরনের কোনো বায়াস ছাড়া নির্মোহ ইতিহাস চিন্তা, যেটা বাঙালি ইতিহাসবিদরা করেছিলেন, সেই ইতিহাসটাই পরবর্তীকালে মুছে দেওয়া হয়েছে। স্যার, আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কাস্ট নিয়ে কিন্তু বামপন্থী ভারতের ইতিহাসবিদরাও খুব ভালো কাজই করেছেন, ইরফান হাবিব, রবিলা থাপার রাই। এবার সেটা কি আপনি মনে করেন? সেটা মনে করলে আমি জিজ্ঞেস করবো যে হিন্দু মুসলিম যুদ্ধের ক্ষেত্রে বা মন্দির ভাঙার ক্ষেত্রে তারা হঠাৎ করে ওরকম কেন জিনিসপত্র লেখেন যে মন্দির তো ভাঙা হয়নি, বা ভাঙলেও কি এমন হয়েছে, এরকম একটা ব্যাপার। কাস্টের ক্ষেত্রে অসাধারণ রিসার্চ, যে কাস্ট তো মানে একা ব্রাহ্মণরা লুকিয়ে লুকিয়ে দেশ চালাচ্ছে এরকম ব্যাপার না, কাস্ট তো ঘটেই থাকে, একটা সামাজিক, একটা অর্গানিক একটা ফেনোমেনন, এরকম ভাবে লিখছেন। সেইটা কিভাবে? আমার মতে এখানে যেটা গন্ডগোল সেটা হচ্ছে, এক হচ্ছে যে কাস্টের ধারণা কিন্তু ভারতবর্ষে ছিল না, কোনোদিনই ছিল না। হুম। কাস্ট একটা পর্তুগিজ ওয়ার্ড, হুম। সেই টাইপের চিন্তা ভাবনা ভারতবর্ষে যেটা। এবং কাস্ট শব্দটা জাতি অর্থে কিন্তু ব্যবহৃত হতো না, বর্ণ এটা অর্থে ইম্পর্টেন্ট। ছিল। হ্যাঁ, আমরা যেমন এখন গুলিয়ে ফেলি, যেমন রিলিজিয়ান ধর্ম নয়, হুম। রিলিজিয়ান আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস। হুম। সেই রকমই কাস্ট যেটা, সেটা কিন্তু জাতি বা বর্ণের সঙ্গে নয়। হুম। আমরা যেটা যেমন বৈদিক সময় এটা পাচ্ছি, যেটা বলা হচ্ছে মানুষ যে কাজটা করবে
তার দ্বারা তার বর্ণ নির্ধারিত হবে, এবং মানুষ চাইলে তার বর্ণ কিন্তু চেঞ্জও হতে পারে, যেটা আমরা বাল্মীকির ক্ষেত্রেও দেখেছিলাম। এরকম বহু উদাহরণ কিন্তু রয়েছে। হ্যাঁ। এগুলো বলা হয়, এই যে আমি রামায়ণ মহাভারত ভারতের দুটো সব থেকে বড় মহাকাব্য। হুম। রামায়ণ লিখছেন হচ্ছে বাল্মীকি। হুম। বাল্মীকি এখনো যদি যান, বাল্মীকি সম্প্রদায় হচ্ছে কিন্তু এসি সম্প্রদায়। হুম। তো তাদের তো কেউ কিছু কখনো বলেনি যে রামায়ণ আমরা একজন এসি সম্প্রদায়ের মানুষের হাতে লেখা বলে আমরা পড়বো না, কেউ কখনো বলেনি। ভারতবর্ষের সব থেকে বড় এম্পায়ার ছিল, মুঘলদের থেকেও বড়, হুম। সেটা হচ্ছে মৌর্য এম্পায়ার। হ্যাঁ। ভারতের ইতিহাসের সব থেকে বড় এম্পায়ার, হুম। আফগানিস্তান, বর্তমান পাকিস্তান, বাংলাদেশ মিলিয়ে। হুম। তো এই যে মৌর্যরা কারা ছিল, মৌর্য তো তথাকথিত নিম্নবর্ণেরই মানুষ ছিল, তাতে তো কেউ বলেনি যে কেন মৌর্যদের গোটা ভারতবর্ষ শাসন করবে। হিতেশ রঞ্জন সান্যাল তো এই 150 বছর আগেও দেখিয়েছেন যে সবাই সবার কাজ চেঞ্জ করে বেড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যার টাকা আছে একটু থাকলেই হলো। কোনো অসুবিধাই নেই। এই ধরনের জিনিস হচ্ছে মানুষের তার কাজ দ্বারা তার বর্ণ নির্ধারিত হতো। তো একজন যদি শূদ্র, সে যদি রাজার কাজ করতো সে ক্ষত্রিয় হতো। একজন ব্রাহ্মণ যদি পুজো, এই মানে যদি যুদ্ধের কাজ করে সে ক্ষত্রিয় হবে। গোপালেরও তো তাই হয়েছিল, উনি তো হ্যাঁ, ব্রাহ্মণ ছিলেন, ক্ষত্রিয় হন। এইভাবেই হয়, এতে কোনো কারুর সঙ্গে কারুর প্রতি কোনো ব্রিটিশ না ইত্যাদি কিন্তু ছিল না। এটা দেখানো হয় অনেকটাই একটা এক্সাজারেটেড ভার্সন, এটার মানে ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। আমি কোন প্রাচীন এবং মধ্যযুগের বইতে পাওয়া গেছে প্রাইমারি সোর্স, যেখানে হচ্ছে যে ব্রাহ্মণরা বা এরা প্রচুর ধনী, প্রচুর অর্থবান, কোথাও আছে? কোনো বই আছে যাতে বলা হয়েছে এই যে এক্সপ্লয়টেশন ইত্যাদি ইত্যাদি? কোনো বই নেই কিন্তু। কেউ বলুক যে আমরা তো ইতিহাস চর্চা করতে গেলে প্রথমে প্রাইমারি সোর্স দেখি, সেই সময়ের কন্টেম্পোরারি সোর্স, কোন সোর্সে লেখা আছে এটা? কোথাও লেখা নেই। আচ্ছা স্যার, এই প্রাইমারি সোর্স নিয়ে আমার একটা প্রশ্ন আছে, যেটা আর কি ভারতের দক্ষিণপন্থীদের একটা মূল ক্রিটিসিজম প্রমীলা থাপারদের বিরুদ্ধে, যে তারা তো সংস্কৃত জানেন না, কি আর প্রাইমারি সোর্স পড়লেন আপনারা। এবার এটা গ্রিস ফিসের ক্ষেত্রে তো দেখছি সবসময় যে সবাই সেই প্রাচীন ভাষাটা জানে, কেউ যদি রোমান এম্পায়ার নিয়ে এক্সপার্ট হয় সেই ভাষাটা জানে, ভাইকিংদের নিয়ে কেউ রিসার্চ করছে সে নর্ডিক ভাষা তার ভুলে খাওয়া। ভারতে তারা বলছে যে আমাদের অ্যাকচুয়ালি সংস্কৃত না জানলেও চলবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি কিছুটা হলেও এটাকে, তর্কটাকে কি একটু রেসপেক্ট করা যেতে পারে, যে ধরুন কেউ একজন আপনার হয়ে প্রাইমারি সোর্সে ট্রান্সলেট করে দিল, আপনি তার ভিত্তিতে এবার রিসার্চ করুন, কি হবে, মানে অসুবিধা? হ্যাঁ অবশ্যই, কিন্তু এইখানে হচ্ছে আমার মনে হয় এই ক্ষেত্রে একাধিক ট্রান্সলেশন ইউজ করা উচিত। কারণ প্রাইমারি সোর্স যিনি ট্রান্সলেট করছেন তিনিও অনেক ক্ষেত্রে বায়াসড হতে পারে। বা অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যেটা প্রাচীন ভারতীয় যে সংস্কৃত গ্রন্থগুলো রয়েছে তার ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যেমন অনেক সময় সেক্রেড বুকস অফ দ্য ইস্ট সিরিজের বইগুলো ব্যবহার করি, 50টা বই রয়েছে, ম্যাক্স মুলার হচ্ছে জেনারেল এডিটর। সমস্যা কি হয়, ভারতবর্ষের ধর্মের এমন কিছু ব্যাপার আছে যেটা আমরা ভারতীয়রা বুঝতে পারি। মানে কি হয়, ইউরোপিয়ান চশমা দিয়ে আমি যদি ভারতবর্ষকে দেখি না, আমার অনেক ক্ষেত্রে কোনো জিনিস বুঝতে অসুবিধা হতে পারে। তো এইটা হচ্ছে মূল সমস্যা। সেখানে যিনি সংস্কৃত জানবেন তিনি অন্যভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবেন। যেমন যদুনাথ সরকার, ইনি যখন মারাঠা ইতিহাস লিখছেন, এবং ইনি তো অরঙ্গজেবের ওপর বইও বিখ্যাত, হিস্ট্রি অফ অরঙ্গজেব, আর এখানে শিবাজি অ্যান্ড হিজ টাইমস, শিবাজির ওপর বই। তো তিনি অরঙ্গজেবের ওপর বই লেখার আগে কিন্তু অ্যারাবিক, পার্সিয়ান শিখছেন। তিনি শিবাজির ওপর বই লেখার আগে কিন্তু মারাঠা ভাষা শিখছেন। শুধু শিখছেন না, যে যে জায়গায় যুদ্ধ হচ্ছে উনি সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছেন। উনি মহারাষ্ট্রের, রাজস্থান, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল 50 থেকে 60 বার গেছেন, যে আমি যদি একটা যুদ্ধের বর্ণনা করি আমাকে জিওগ্রাফিটা বুঝতে হবে সেই অঞ্চলের। তাহলে আমার মনে হয় বর্তমান যুগের, আমি নিজেও ইতিহাসের ছাত্র হিসেবে বলবো, এরকম পরিশ্রম করে ইতিহাসটা আর কেউ লেখে না, শর্টকাট ইতিহাস। আমাকে মারাঠা শেখার দরকার নেই, আমার অ্যারাবিক শেখার দরকার নেই, আমার সংস্কৃত শেখার দরকার নেই, আমি একটা ট্রান্সলেশন নিয়ে নিলাম, নিয়ে সেটাকে বিকৃত ব্যাখ্যা করলাম। এই যেমন সংস্কৃত ভাষাতেও এই যে বাঙালিদের মধ্যে অনেকে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে বিকৃত ব্যাখ্যা করে, কার ট্রান্সলেশন ইউজ করে আপনি জিজ্ঞেস করে দেখবেন, সবাই বলবে সুকুমারী ভট্টাচার্য। লোকে জানেই না ভদ্রমহিলা ক্রিশ্চিয়ান ছিলেন অ্যাকচুয়ালি, ওনার নাম সুকুমারী ভট্টাচার্য। লোকে হতে পারে উনি ছিলেন ক্রিশ্চিয়ান, সমস্ত হিন্দু ধর্মগ্রন্থের উনি বিকৃত ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা, উনি সংস্কৃতের প্রফেসর ছিলেন যাদবপুর ইউনিভার্সিটি। আচ্ছা, তো ওনার ব্যাখ্যা থেকেই সবাই এই বাংলা ইতিহাস চর্চা করে, ফলে বিকৃত ইতিহাস চর্চা করে। এগুলো হচ্ছে সমস্যা। স্যার, ভারতবর্ষে কি কখনো এরকম দিন আসা সম্ভব যে আমাদের মানে অবামপন্থী ইতিহাসবিদ হবে? কারণ দেখুন, মেইন স্ট্রিমে সারা পৃথিবীতে তো বামপন্থী ইতিহাসবিদ আপনি না হলে আপনাকে হেসে ঘর থেকে বের করে দেওয়া হবে। তো আমরা এই ন্যারেটিভ তাহলে কি করে আর মেইন স্ট্রিমে কাউন্টার করবো একাডেমিয়ার ভেতরে? এমন কি সম্ভব না যে সে বামপন্থী হবে কিন্তু পাগল হবে না? ব্যাপারটা কি হয়, এখন যেটা একটা ব্যাপার ইকোসিস্টেম, ব্যাপারটা কি হয়, হিস্টোরিয়ান হয় না, হিস্টোরিয়ানকে ম্যানুফ্যাকচার করা হয়।
আমি দাম বলবো না, আমি জানি আগামী যুগে ভারতবর্ষের আজ থেকে 10-20 বছর পরে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির, মেডিভ্যাল ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কাকে প্রজেক্ট করা হবে সেই নামগুলো আমি জানি, সেগুলো আমি বলবো না, কারণ তাদের আদৌ প্রচার হবে। তো এগুলোকে প্রজেক্ট করা হয়। হুম। এই যে রমিলা থাপার, হুম। এর মতো ইতিহাস চর্চা, এনার থেকে ভালো ইতিহাস চর্চা অনেকে করেছেন প্রাচীন ভারতের ইতিহাস, আচ্ছা। তাদের নামটা প্রজেক্টেড হয়নি। কেন? না তারা বামপন্থী নন। সমস্যাটা এইরকম, হুম। সেলিব্রিটি হয় না, সেলিব্রিটিকে প্রজেক্ট করা হয়। হুম। হিস্টোরিয়ানও তেমনি, সাধারণ মানুষ কি জানে, কত বই পড়বে, হাজার হাজার হিস্টোরিয়ান রয়েছে। একজন দুজন হিস্টোরিয়ান, তাকে সমস্ত নিউজ পেপার পোস্ট এডিটোরিয়াল লেখাবে, সেটাই। তাকে সমস্ত টিভি চ্যানেলে ডাকা হবে, হ্যাঁ। তার বক্তব্য সবাই কোট করবে, হুম। তখন হয়ে গেল সে বড় হিস্টোরিয়ান। হ্যাঁ। কিসের দ্বারা সে বড় হিস্টোরিয়ান হয়? এইটা হচ্ছে বামপন্থীদের খেলা, ইকোসিস্টেম। হুম। তুমি একটা কবিতা লিখলে, তখন কবিতা ছাই তুমি ভালো লিখেছো না খারাপ লিখেছো, ছাই পাঁচ লিখেছো কেউ জানে না। হুম। আমি বললাম বাহ, কি কবিতাই তুমি লিখেছো। আরো 100 জন বলবে বাহ, এরম কবিতা তো জীবনে শুনিনি। হুম। লোকের মনে হবে রবীন্দ্রনাথ চলে এসছে আমাদের। হ্যাঁ। এইটাই হয়, এটাই বামপন্থী ইকোসিস্টেম। নতুন কবি লেখক যে তাদের মননের হবে, হুম। তাকেই এরা প্রজেক্ট করতে শুরু করে দেয়। তখনই লোকে বলে এই সব থেকে বড় কবি, এই সব থেকে বড় সাহিত্যিক, এই সব থেকে বড় ঐতিহাসিক। হুম। এইটা হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটাকে ভাঙা দরকার নিরপেক্ষ একাডেমিয়া চর্চার জন্য। হুম। এবং সেই পাল্টা সেই কবিও সব জায়গাতে গিয়ে বলবে যে আপনি শ্রেষ্ঠ ইতিহাসবিদ আর কি, আপনার উপরে তাই কোনো ইতিহাসও কেউ জানে না। এরা একে অপরের ইয়ে করে, এই যে হ্যাঁ। এদের তৈরি সিনেমা হয়তো সাধারণ মানুষ দেখছে না, হুম। একজন আরেকজনের ফিল্ম রিভিউ লিখবে অসাধারণ বলবে, হ্যাঁ। সে আরেকজনের ফিল্ম রিভিউ বলবে অসাধারণ বলবে। হ্যাঁ। অ্যাওয়ার্ড গুলো এমন করবে, এ ওকে সব অ্যাওয়ার্ড গুলো দেবে, ও একে সব অ্যাওয়ার্ড গুলো দেবে। হ্যাঁ। এই হ্যাঁ। যে সাইটেশন ইকোসিস্টেম, লুপ। হ্যাঁ ওই যে কাশ্মীর ফাইলস এর যে কথাটা না, যে সিস্টেম ইকোসিস্টেম উনকা। হামারা হ্যাঁ, হ্যাঁ। এই সিস্টেমটা কিন্তু এখনো গোটা ভারতবর্ষে ওদেরই চলছে। হুম। এটা হচ্ছে আসল কথা। সেটা ভাঙা সম্ভব। কারণ আপনি যদি অবামপন্থী ইতিহাসবিদ জোর করে ঢুকিয়ে দেন সেখানে, সে তো বাইরে কোথাও পাত্তা পাবে না। বাইরে পাত্তা না পেলে আমরা কেউই এখানে তাকে সিরিয়াসলি কিভাবে নেবে? আমরা তো জানি না যে সে হঠাৎ করে বলে বসবে কিনা আবার ঋগ্বেদের মধ্যে নিউক্লিয়ার বোম ছিল। সমস্যাটা কি হয়ে যায়, যে আমি যেটা দেখেছি, এগুলো কি হয়, যে আমিও যে কথাগুলো বলছি এগুলো অনেকেই বলার সাহস দেখায় না। হুম। তার কারণ আমি যখন কলেজ ইউনিভার্সিটিতেও পড়াচ্ছি, তখন স্টাফ রুমে বসে আছি, হুম। অধিকাংশ জনেরই যে বামপন্থী মনন থাকে, তো তাদের একটা একঘরে হয়ে যাওয়ার চান্স থাকে। হুম। যখনই কেউ বামপন্থীদের বিরুদ্ধে বলবে, তার ইউনিভার্সিটিতে চাকরি হবে না, তার বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে চাকরি হবে না, সে ইউনিভার্সিটির ভিসি হতে পারবে না, তার লেখা নিউজ পেপারে পোস্ট এডিটোরিয়ালে বেরোবে না, এইগুলো সমস্যা হয়ে যায়। হুম। তো এই জায়গাগুলো থেকে বেরোনো দরকার। এখানে নিরপেক্ষ ঠিকঠাক মানুষকে সব জায়গায় প্রজেক্ট এবং সেখানে তাদেরকে বসানো দরকার। হুম। এইগুলো না হলে কিন্তু কিচ্ছু হবে না। হুম। স্যার, সীতারাম গোয়েল নিয়ে আপনার কি মত? সীতারাম গোয়েলের ইতিহাস চর্চা? ওই যে কারণ অনেক অহিন্দুত্ববাদীকেও বলতে শুনেছি যে ওনার ইতিহাস চর্চাটা সত্যি ক্রেডিবল ছিল এবং লেজিটিমেট ছিল। আমি যদি বলি যে হ্যাঁ। বামপন্থী ইতিহাস চর্চার হুম। বা আলিগড়ি ইতিহাস চর্চার একমাত্র কোনো যদি উত্তর হয়, হুম। সেটা কিন্তু ওই ভয়েস অফ ইন্ডিয়া গ্রুপ দিয়েছিল। হুম। সেখানে এই সীতারাম গোয়েল থেকে কে.এস. লাল, এদের যদি বইগুলো পড়া যায়, এগুলো অনেক প্রামাণ্য। কারণ আমি কি কথা বলছি, আমি অয়ন ব্যানার্জি কি কথা বলছি, তার মূল্য নেই। হুম। আমি যদি বলি মধ্যযুগে এই রাজা এই করেছিল, আমাকে দেখাতে হবে সেই সময়ের কোনো কন্টেম্পোরারি সোর্সের কত পাতা এই কথাটা বলা রয়েছে। হুম। আমি তো হাওয়ায় কথা বললে হবে না। হুম। এরা দেখিয়ে দিয়েছে হুম। যে সেই সময়ের কোন বইয়ের কত পাতার কত লাইনে এই কথাগুলো রয়েছে, হুম। তাদের দাবির সপক্ষে দেখিয়ে দিয়েছে। হুম। এবং ফ্যাক্ট বেসড হিস্ট্রি, হুম। এটা বর্তমানে হারিয়ে যাচ্ছে। ফ্যাক্ট বেসড হিস্ট্রি না করে ওপিনিয়ন বেসড হিস্ট্রি হচ্ছে। তো ফ্যাক্ট বেসড হিস্ট্রি পড়তে গেলে আমার মনে হয় এনাদের লেখা অবশ্যই দেখতে হবে। তো স্যার, সীতারাম গোয়েলের ইতিহাস লেখাতে কিন্তু আমি দেখেছি যে উনিও কিন্তু মানে যেটা ঠিক সেটাকে ঠিক বলছেন, যেটাকে ভুল এখন বর্ণবিদ্বেষ করছেন। ওনার নিজের কলেজের প্রফেসর বর্ণবিদ্বেষ করছেন, উনি সেটাকে ক্রিটিসাইজ করছেন। উনি সবসময় বলছেন না যে ভারতে সবকিছু ভালো চলছে। এবার উনি তো ছিলেন না বামপন্থী, উনি কিছুই সেরকম পন্থী মনে হয় না ছিলেন। হুম। তাহলে ওনার শুধু ব্যক্তিগত অনেস্টির জন্য উনি ভালো রিসার্চ করতে পারলেন। তো এই ব্যক্তিগত অনেস্টি আমরা গেজ করবো কি করে? এই ব্যক্তিগত অনেস্টিটাই তো দরকার, যেটা বলছিলাম যে ফল্ট লাইন্স, যে কোনো একটা সভ্যতার সংস্কৃতির কিছু ফল্ট লাইন্স থাকে। রাইট। আমি যদি বাড়িতে দেখি, আমি কি আমার বাবা মার সঙ্গে সবসময় 100টা বিষয়ে একমত হতে পারি? হুম। আমার তো কিছু জিনিস আমার বাবারও একটা দুটো জিনিস ভালো লাগে না, হুম। মায়েরও একটা দুটো জিনিস ভালো লাগে না। বা তুমি কোনো মানুষ যদি তার পার্টনারের সঙ্গে সারা লাইফ কাটায়, সব মানুষেরই একটা দুটো জিনিস অতটা ভালো লাগে হ্যাঁ। না, বাকিগুলো ভালো লাগে। আমাকে হ্যাঁ। দেখতে হবে মেনলি মানুষটা কেমন। হুম। আমি যখন হিন্দু সভ্যতার সংস্কৃতি দেখবো, হুম। আমাকে দেখতে হবে ওভারঅল কেমন। হুম। একটা দুটো ফল্টাই সব জায়গাতেই থাকে, হুম। আমাকে সেটা বুঝতে হবে, স্বীকার করতে হবে, সেই জায়গাগুলোকে সরিয়ে দিতে হবে। আমাদের মধ্যে এখন নেই।
আমাদের মধ্যে কি এখন বাল্য বিবাহ আছে? আমাদের মধ্যে কি বহু বিবাহ আছে? হুম। আমাদের মধ্যে কি সতীদাহ এখনো আছে? কিচ্ছু তো নেই। হুম। যেগুলো আমাদের ফল্ট লাইনস ছিল আমরা তো সেগুলোকে সরিয়ে দিয়েছি, যেগুলো শৈবাল ছিল, যেগুলো শ্যাওলা ছিল আমাদের মধ্যে। হুম। তো সেই জিনিসটা অবশ্যই করা দরকার, হুম। এটা নিয়ে কোনো ডাউট নেই। যেগুলো হুম। আমাদের ভুল, সেই ভুলগুলোকে সরাতে হবে। হুম। স্যার, বাল্যবিবাহ কিন্তু হিন্দুদের মধ্যে ফিরে এসছে এখন গ্রামে গঞ্জে। সেটার কি চিকিৎসা সম্ভব? কারণ একবার যদি অভ্যেস হয়ে যায়, ধরে নিলাম মানে অর্থনীতির জন্যই হয়েছে বটে, কিন্তু পাল্টা অভ্যেসটা কি ফিরতে পারে? না, বাল্যবিবাহ মানে 18 বছরের আগে কি হচ্ছে? হ্যাঁ, এখন তো হিন্দুদেরও হচ্ছে, কারণ কেউ নেই মানে বর চলে যাবে অন্য কোথাও চাকরি করতে, এখানে কোনো গুন্ডা তাকে তুলে নিয়ে চলে যাবে, তার বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, না সেটা তো একটা আলাদা, এই যে হ্যাঁ। এটা এটা একটা ইতিহাস নিয়ে আরেকটাও এটা বলি, এটা খুব হুম। মনে হলো, খুব ইন্টারেস্টিং। যে আমাদের বিবাহের যে নিয়মগুলো, অ্যাকচুয়ালি আমাদের বিবাহ হতো দিনের বেলা। হুম। এখনো যেমন মহারাষ্ট্রে, দক্ষিণ ভারতে কিন্তু দিনের বেলা বিবাহ হয়। আচ্ছা। আমাদের এখানে উত্তর ভারতে আর বাঙালিদের বিবাহ হয়ে গেছে রাত্রিবেলা। হুম। এর কারণটা হচ্ছে মধ্যযুগে যখন ওই তুর্কি মুঘলদের রুল ছিল, তখন ওই নব হিন্দু বধূদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হতো। হুম। সেই জন্য দিনের বেলা বিবাহ বন্ধ করে কিন্তু রাতের বেলা বিবাহ চালু হয়। হুম। কিন্তু মহারাষ্ট্র, দক্ষিণ ভারতে যেখানে ভারতীয় রাজারাই মূলত রাজত্ব হ্যাঁ। করতেন, সেখানে ওটার দরকার হয়নি। হুম। তো এইটাই ব্যাপার, এবার সেটাই হিন্দু সমাজ, ভারতীয় সমাজ নিজের রক্ষার জন্য অনেক সময় নিয়ম হ্যাঁ। কানুন চেঞ্জ করে, হ্যাঁ। এটা সমাজের পক্ষে ভালো। হ্যাঁ। সেটা যেটা সমাজ মনে করবে, এই ধারায় এই এর মাধ্যমেই তো আমরা হাজার বছরের পরাধীনতা কাটাবার পরও তো আমরা এখনো রয়েছি। হুম। এটা হয়তো ভারতীয় সমাজ, হিন্দু সমাজকেই ঠিক করতে হবে। হুম। তো স্যার, আপনার কাছে লাস্ট প্রশ্ন, ইতিহাসবিদ হিসাবে এবং চারপাশে যা চলছে সেসব অবজার্ভ করছেন এবং কনটেক্সটে অবজার্ভ করছেন, পুরো প্রাচীন ভারত থেকে কি হয়েছে সেই কনটেক্সটে, বাঙালির ভবিষ্যৎ কি? বাঙালির ভবিষ্যৎ, আমি এটাই বলবো যে ইতিহাসের ছাত্র হিসেবে শুধু যে বাঙালিকে তার সত্যি ইতিহাসটা জানতে হবে। হুম। বাঙালিকে প্রাচীনকালে তার রাজা শশাঙ্ক জানতে হবে, পরবর্তীকালে ধর্মপাল, দেবপাল জানতে হবে, মধ্যযুগে রাজা প্রতাপাদিত্য, রাজা গণেশ, রানী ভবানী, রানী ভবশঙ্করী, রাজা চিলা রায়, এদের জানতে হবে। আধুনিক যুগে যে সমস্ত মানুষজনকে ভুলিয়ে দিয়েছে বামপন্থীরা, হুম। যেমন নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, চন্দ্রনাথ বসু, এবং স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দজি, ঋষি অরবিন্দ, এদের যে আদর্শ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের আদর্শ পড়েই বাঙালিকে তার ভবিষ্যৎ ঠিক করতে হবে। হুম। এদের আদর্শ যদি বাঙালি আবার গ্রহণ করতে পারে, হুম। জাতীয়তাবাদের আদর্শ, তাহলেই বাঙালি আজ থেকে হাজার বছর পরেও টিকে থাকবে। হুম। এদের আদর্শ যদি বাঙালি ভুলে যায়, হুম। ইতিহাসের শিক্ষা যদি বাঙালি ভুলে যায়, তাহলে কিন্তু বাঙালি যাত্রা নিয়ে ভবিষ্যতে প্রশ্নচিহ্ন দেখা দেবে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আমার পডকাস্টে আসার জন্য। ধন্যবাদ।